বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শুরু করলাম। শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, তারিখ 8-10-2020। আজকের প্রথম অধ্যায় হিসাব। অ্যাকাউন্টস। হিসাব কি আমরা প্রথমে সংজ্ঞাটা জেনে নেই। হিসাব সাধারণত কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেন সমূহ হিসাবের বইয়ে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে হিসাব বোঝায়। তাহলে সংজ্ঞা: হিসাব সাধারণত কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেন সমূহ হিসাবের বইয়ে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে হিসাব বোঝায়। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ে সমজাতীয় লেনদেন সমূহ হিসাব বিজ্ঞানের সূত্র বা নিয়ম অনুযায়ী সমজাতীয় লেনদেন সমূহ হিসাব বিজ্ঞানের সূত্র ও নিয়ম অনুযায়ী পৃথক শিরোনামের অধীনে
মুছে নিলাম। সাজিয়ে যে তালিকা বা বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বা হিসাব খাত। হিসাব বা হিসাব খাত অ্যাকাউন্ট বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা হিসাব সম্পর্কে জানলাম যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ে সমজাতীয় লেনদেন সমূহ হিসাব বিজ্ঞানের সূত্র ও নিয়ম অনুযায়ী পৃথক বা বিশেষ শিরোনামের অধীনে সাজে যে তালিকা বা বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বা হিসাব খাত বা অ্যাকাউন্ট বলে। আমরা জানি প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ বা হিসাব খাত জড়িত থাকে, একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এ সকল লেনদেন হতে মোট ক্রয়, মোট বিক্রয়, মোট বেতন, মোট পাওনাদার, মোট দেনাদার ইত্যাদি পরিমাণ জানা সম্ভবপর হয় না। সেক্ষেত্রে এসব তথ্য জানার জন্য পৃথক পৃথক শিরোনামের অধীনে সাজিয়ে যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা হিসাব খাত বলি। এই হিসাব বের শ্রেণীবিন্যাস হিসাবের শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। আমরা দুটি পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিন্যাস করে থাকি। দুটি পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিন্যাস করে থাকি। যেমন নাম্বার 1 সনাতন পদ্ধতি। সনাতন বা প্রচলিত পদ্ধতি। সনাতন বা প্রচলিত পদ্ধতি ট্রেডিশনাল মেথড।
DITION, ট্রেডিশনাল মেথড, সনাতন পদ্ধতি, ট্রেডিশনাল মেথড। নাম্বার 2, আধুনিক পদ্ধতি বা মডার্ন মেথড। MODRN, মডার্ন মেথড। আমরা দুইটা পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস করে থাকি শিক্ষার্থীবৃন্দ। একটা হলো সনাতন বা প্রচলিত পদ্ধতি, আর একটা হলো আধুনিক বা সমীকরণ, বা ইংরেজিতে আমরা মডার্ন মেথড বলি। তাহলে আমরা এই আধুনিক বা প্রচলিত পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস, সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস, তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দুইটা পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস করে থাকি। একটা হলো সনাতন বা প্রচলিত পদ্ধতি, ট্রেডিশনাল মেথড, আর একটা আধুনিক বা ইকুয়েশন বা সমীকরণ পদ্ধতি বা মডার্ন মেথড। আমরা সনাতন পদ্ধতিতে শ্রেণীবিন্যাস, সনাতন পদ্ধতি হিসাব করে আমরা শ্রেণীবিন্যাস করে থাকি। প্রথমে ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব বা পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যক্তিবাচক হিসাব, পার্সোনাল অ্যাকাউন্ট। আর অব্যক্তিবাচক হিসাব ইমপার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা হিসাবকে সনাতন পদ্ধতিতে প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যক্তিবাচক হিসাব, পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব, ইমপার্সোনাল অ্যাকাউন্ট। আমরা এই ব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে দেনাদার হিসাব বা ডেটর্স, DEVTO, ডেটর্স অ্যাকাউন্ট। আর একটা হলো পাওনাদার হিসাব বা ক্রেডিটর্স অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে আমরা ব্যক্তিবাচক হিসাবকে দুই ভাগে ভাগ করি। একটা হলো ব্যক্তিবাচক হিসাব, ডেটর্স অ্যাকাউন্ট, আর একটা হলো পাওনাদার হিসাব, ক্রেডিটর্স অ্যাকাউন্ট।
আমরা ব্যক্তিবাচক হিসাব কাকে বলে? ব্যক্তি সংক্রান্ত লেনদেন সমূহকে আমরা ব্যক্তিবাচক হিসাব বলি। দেনাদার হিসাব কাকে বলে? কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কারবার প্রতিষ্ঠানে পাওনা থাকলে কারবারের কারবারের টাকা দেনা থাকলে তাকে পাওনাদার হিসাব বলে। যেমন রহিমের নিকট 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এখানে রহিম হিসাব পাওনাদার হিসাব। তাহলে আমরা ব্যক্তিবাচক হিসাবকে দুই ভাগে ভাগ করলাম, দেনাদার হিসাব এবং পাওনাদার হিসাব। এই দেনাদার এবং পাওনাদার হিসাবকে আমরা আরও 3টা পদ্ধতিতে বিভক্ত করতে পারি। সেটা হলো নাম্বার ক, সাধারণ ব্যক্তিবাচক হিসাব। তাই ব্যক্তিবাচক হিসাবে শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যক্তিবাচক হিসাবকে প্রথমে দুই ভাগে ভাগ করলাম। সেটা হলো একটা বিবিধ দেনাদার হিসাব ও পাওনাদার হিসাব। এগুলো ডেটর্স এবং ক্রেডিটর্স। আর সাধারণ আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটা হলো সাধারণ ব্যক্তি বাচক হিসাব, সাধারণ ব্যক্তিবাচক হিসাব। নাম্বার খ, কৃত্রিম বা আইনসৃষ্ট ব্যক্তিবাচক হিসাব। আর 3 নম্বর হলো আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। আর প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। সাধারণ ব্যক্তিবাচক হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির নামে যে হিসাব সংক্রান্ত লিপিবদ্ধ করা হয় তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন রহিম হিসাব, করিম হিসাব, খালেদ হিসাব ইত্যাদি। আর কৃত্রিম বা আইনসৃষ্ট ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম বা আইনসৃষ্ট ব্যক্তিবাচক হিসাব বলতে বোঝায় আইনের মাধ্যমে সৃষ্ট ব্যক্তি সত্তা। যেমন জনতা ব্যাংক, ধরের বাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজ। আর প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের প্রতিনিধিত্ব করে থাকে তাকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন অগ্রিম বীমা সেলামি, বকেয়া ভাড়া, বকেয়া বেতন ইত্যাদি। তাহলে আমরা ব্যক্তিবাচক হিসাব সম্পর্কে স্বচ্ছতা নিলাম। আমরা অব্যক্তিবাচক হিসাবকে প্রথমত 2 ভাগে ভাগ করছে। এটা হলো সম্পত্তি বাচক হিসাব, এটা হলো রিয়েল অ্যাকাউন্ট
আর একটা হইল নামিক হিসাব। নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। একটা হলো নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট বা ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট। এখন সম্পত্তি সংক্রান্ত লেনদেন সমূহকে আমরা সম্পত্তিবাচক হিসাব বলবো, আর নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হলো আয়বাচক হিসাব আর একটা হলো ব্যয়বাচক হিসাব। এটা হলো ইনকাম, ইনকাম অ্যাকাউন্ট আর হলো এক্সপেন্স অ্যাকাউন্ট। এই সনাতন পদ্ধতি এবং আমেরিকান পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করা যায় হিসাব বিজ্ঞানের সূত্র অনুযায়ী সেটাও আমরা দেখাবো। আজকের মতো ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম।